বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর, প্রভাষক আইসিটি বিভাগ, পাহাড়তলী ইউনিভার্সিটি কলেজ। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 1 নিয়ে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে টপিক শুরু করি। আমাদের প্রথম কোয়েশ্চেন হতে পারে ডাটা অ্যান্ড ইনফরমেশন। ডাটা বা উপাত্ত, ইনফরমেশন বা তথ্য কি? প্রথম কোয়েশ্চেন হতে পারে ডাটা বা উপাত্ত কি? তাহলে আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি তোমার জন্য। সাপোজ এটা হচ্ছে একটা মেশিন বা কম্পিউটার। এখানে আমরা কি করি? ডাটা দিই, কেমন? তারপর এটা এখানে প্রসেসিং হয়। এখানে প্রসেসিং হওয়ার পর তোমার এখানে কি আসে? ইনফরমেশন বা তথ্য আসে। তাহলে তুমি কি দিচ্ছ? ডেটা দিচ্ছ। কি হচ্ছে? প্রসেসিং হচ্ছে। কি পাচ্ছ তুমি? আউটপুট পাচ্ছ। এটা হচ্ছে ইনফরমেশন। তাহলে তুমি যে ডেটাটা দিচ্ছ সেটা হচ্ছে কি? ডেটা বা উপাত্ত। আর যেটা পাচ্ছ সেটা কি? ইনফরমেশন বা তথ্য। কেমন? তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন হতে পারে ডেটা বা উপাত্ত কি? পরবর্তী কোয়েশ্চেন হতে পারে ইনফরমেশন বা তথ্য কি? আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, তোমরা হয়তো পপকর্ন মেশিন দেখে থাকবে। পপকর্ন কিভাবে বানানো হয়? পপকর্ন চুলার মধ্যে তোমার ভুট্টা, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে লবণ, এই সমস্ত কিছু দেওয়া হয়। তারপর কি হয়? এখানে প্রসেসিং হয়ে তোমরা আউটপুটটা কি পাও? ভুট্টা হিসেবে পাও। এখন বিষয়টা হচ্ছে আউটপুট যে ভুট্টা পাবে এটা হচ্ছে ফিক্স। তুমি যে আউটপুটটা পাবে সেটা হচ্ছে কি? সুনির্দিষ্ট। আর তুমি কি কি দিচ্ছ? কাঁচামাল হিসেবে তুমি দিচ্ছ তোমার ভুট্টা দিচ্ছ, তেল দিচ্ছ, বা পানি দিচ্ছ, যা যা কিছু দিচ্ছ, এটা হচ্ছে তোমার কি? ডেটা বা উপাত্ত। এটা জাস্ট বোঝার জন্য এক্সাম্পলটা দিচ্ছি তোমাকে। তাহলে এই যে তুমি এই যে কাঁচামাল যেগুলো দিচ্ছ সেগুলো হচ্ছে ডেটা। আর তুমি যে ভুট্টা পাচ্ছ আউটপুট সেটা হচ্ছে কি? ইনফরমেশন বা তথ্য। তাহলে এই যে প্রসেসিং করার জন্যই তুমি কি দিচ্ছ? তোমার ডেটাটা এখানে দিচ্ছ প্রসেসিং করার জন্য। তাহলে এখন যদি ফর্মালি তোমাকে এটা আমি বলি ডেটা বা উপাত্ত কি, আমি শুরুতে একটা কথা বলছিলাম সেটি হচ্ছে তোমার তুমি যে আউটপুটটা পাবে সেটা ফিক্স। ঠিক আছে? তাহলে প্রথম কোয়েশ্চেন হতে পারে আমাদের ডেটা বা উপাত্ত কি? তাহলে সুনির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ যে সকল কাঁচামাল ব্যবহৃত হয় তাকে ডেটা বা উপাত্ত বলে। আমি আবার বলছি, এখানে তোমার প্রসেসিং করার জন্য তুমি কি দিচ্ছ? ডেটাগুলো এখানে দিচ্ছ। তাহলে ডেটা বা উপাত্ত কি জিনিস? প্রসেসিং করার জন্য তুমি যে সকল কাঁচামাল দিচ্ছ সেগুলো হচ্ছে ডেটা বা উপাত্ত। আবার বলি, ডেটা বা উপাত্ত কি? সুনির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ যে সকল কাঁচামাল ব্যবহৃত হয় তাকে ডেটা বা উপাত্ত বলে। আর ইনফরমেশন বা তথ্য কি? প্রসেসিং করার পর তুমি যে আউটপুটটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার ইনফরমেশন বা তথ্য। তাহলে প্রসেসিং এর ফলে প্রাপ্ত ফলাফলকে কি বলা হয়? ইনফরমেশন বা তথ্য বলা হয়। কেমন? তাহলে আমাদের দুইটা কোয়েশ্চেন গেল, একটা হচ্ছে ডেটা বা উপাত্ত কি, দুই নাম্বারটা হচ্ছে ইনফরমেশন বা তথ্য কি। তাহলে প্রথমটা আরো একবার বলি, ডেটা হচ্ছে কি? সুনির্দিষ্ট আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ যে সকল কাঁচামাল ব্যবহৃত হয় তাকে ডেটা বা উপাত্ত বলে। আর ইনফরমেশন বা তথ্য কি? প্রসেসিং এর ফলে প্রাপ্ত ফলাফলকে কি বলা হয়? ইনফরমেশন বা তথ্য বলা হয়। কেমন? এখন তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে ডেটা কত প্রকার? ডেটা সাধারণত আমরা 3 প্রকার করে থাকি। তাহলে ডেটা সাধারণত 3 প্রকার দিব আমরা। একটা হচ্ছে নিউমেরিক, আরেকটা হচ্ছে অনিউমেরিক, আরেকটা হচ্ছে বুলিয়ান বা লজিক্যাল। তাহলে এখন আমাদের প্রথম হতে পারে নিউমেরিক ডেটা কোনগুলা? নিউমেরিক ডেটা হচ্ছে যে সকল ডেটা দ্বারা কোনগুলিকে বোঝায়? সংখ্যাগুলোকে বোঝায়। যে সকল ডেটা দ্বারা কোনগুলিকে বোঝায়? সংখ্যা বোঝায়। সেগুলোকে কি বলা হয়? নিউমেরিক ডেটা বলে। আর অনিউমেরিক কোনগুলা? সংখ্যা না বুঝিয়ে যদি অ্যালফাবেট বোঝায় বা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো বোঝায় সেগুলোকে বলবো আমরা কি? অনিউমেরিক ডেটা। আরেকটা হচ্ছে বুলিয়ান বা লজিক্যাল ডেটা কি? বুলিয়ান বা লজিক্যাল ডেটা হচ্ছে হ্যাঁ অথবা না, সত্য অথবা মিথ্যা,
0 অথবা 1 এগুলো বোঝালে তাকে আমরা কি বলবো? বুলিয়ান বা লজিক্যাল ডেটা বলবো। যদিও তত বেশি দরকার নেই, জাস্ট আ একটু মনে রাখার জন্য বললাম। আমাদের পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। বিশ্বগ্রাম নিয়ে আমরা পড়াশোনা করব। আমাদের প্রথম অধ্যায়ের মূল কোয়েশ্চেন এখান থেকে আসে, বিশ্বগ্রাম সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। চলো, আমাদের কোয়েশ্চেন হতে পারে বিশ্বগ্রাম কি? কেমন? আমরা এখান থেকে যা যা শিখবো একটু করে ধরে নিচ্ছি। প্রথমে হচ্ছে বিশ্বগ্রাম, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি গ্লোবাল ভিলেজ। তাহলে এখানে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজ যাতায়াত ও ভ্রমণ, গণমাধ্যম, ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে যুক্ত থাকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। এখন বিষয়টা হচ্ছে তোমার আহ তত বড় সংজ্ঞা তোমার দেওয়ার কোনো দরকার নেই। আমি পরবর্তীতে গিয়ে তোমাকে খুব সহজ করে একটা সংজ্ঞা আমি এখানে তোমাকে বলবো। এখানে আমি তোমাকে একটু ইলাবোরেটলি বলছি, কারণ যাতে করে তুমি জিনিসটা সম্পর্কে বিস্তারিত জানতে পারো। ওকে, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, আমি পরবর্তীতে তোমাকে সংজ্ঞাটা একটু বলছি। আগে আমি একটু থিওরিটিক্যাল পড়াশোনা নিয়ে আগাচ্ছি সামনে। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে তুলে ধরেন আমাদের মার্শাল ম্যাকলুহান নামে একজন ব্যক্তি, হারবার্ট মার্শাল ম্যাকলুহান। ওকে, হারবার্ট মার্শাল ম্যাকলুহানের কিছু বই আছে, আমরা বইগুলো একটু দেখব, কারণ এমসিকিউ তো আমাদের প্রায় সময় আসে। 1962 সালে প্রকাশিত হয় ওনার বই, যেটা বলা হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। ওকে, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান। এটার এরপর আরো একটা বই তিনি লিখেছেন। কয়েকটা বইয়ের উদাহরণ এখানে দেখাচ্ছি। 1964 সালে প্রকাশিত হয় আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশন অফ ম্যান। গ্লোবাল ভিলেজের সংজ্ঞা আমরা আসলে এগুলো দেব না, আমরা দেব হচ্ছে এরকম, ইংরেজিতে লিখবো না, আমরা ফর্মালি আনসারটা দিব। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি প্রযুক্তি যেখানে পৃথিবীর সকল মানুষ একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও অন্যান্য মিডিয়ার সাহায্যে একে অপরকে সেবা প্রদান করে। তাহলে আমরা আসলে এই সংজ্ঞাটাও দিব না, আমি জাস্ট মুখে যে সংজ্ঞাটা বলবো সেটা একটু কষ্ট করে লিখে নিতে হবে। তাহলে আমি যে জিনিসগুলো এখানে দেখাচ্ছি হয়তো সেই জিনিসগুলো একটু কম বলবো, কারণ যেহেতু এগুলো দিয়েছি তোমাকে, তুমি এগুলো নিজেও দেখে দেখে পড়তে পারবে। যেগুলো তুমি পড়তে পারবে না বা পাবে না সেগুলো আমি নিজে মুখে বলছি। তাহলে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি প্রযুক্তি যেখানে পৃথিবীর সকল মানুষ একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও অন্যান্য মিডিয়ার সাহায্যে একে অপরকে সেবা প্রদান করে। মেন গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সংজ্ঞা হচ্ছে এটি। আমি আবার বলছি, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি প্রযুক্তি যেখানে পৃথিবীর সকল মানুষ একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও অন্যান্য মিডিয়ার সাহায্যে একে অপরকে সেবা প্রদান করে। কেমন? ওকে, তাহলে গ্লোবাল ভিলেজের সংজ্ঞাটা আমরা মোটামুটি দিলাম। কেমন? তুমি ইচ্ছে করলে এগুলো একটু দেখতে পারো। গ্লোবাল ভিলেজের সুবিধা যদিও তত বেশি দরকার নেই, জাস্ট একটু একটু করে দেখলে হবে। দু একটা সুবিধা তুমি মনে রাখতে পারলে হবে। জাস্ট আমি কয়েকটা সুবিধা তোমাকে এখানে দেখাচ্ছি, তুমি জাস্ট কয়েকটা সুবিধা জাস্ট মাথায় রাখতে পারলে হবে। রাখতে না পারলেও অসুবিধা নেই, সুবিধা তত বেশি আসে না, জাস্ট কোয়েশ্চেন আসে তোমরা গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি। ওকে, ওকে, আমি জাস্ট একসাথে করে আবার দেখাচ্ছি, জাস্ট পাঁচটা মনে রাখতে পারলে হবে। আমি জাস্ট তোমাকে একসাথে করে আবার দেখাচ্ছি। ওকে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান আহ, আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি তুমি বিশ্বকে গ্রামে তুলনা করতে চাও বা বিশ্বকে গ্রাম বানাতে চাও তোমাকে, তাহলে কিছু উপাদান লাগবে, যেমন সফটওয়্যার, হার্ডওয়্যার, হ্যাঁ, কানেক্টিভিটি, ডেটা, মানুষের সক্ষমতা, এগুলো হচ্ছে আমার লাগবে। কেমন?
এক নম্বরে হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে আমরা কম্পিউটার, মোবাইল ফোন বা যেগুলো ধরা যায় সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলবো। আর সফটওয়্যার হচ্ছে ওকে, যেগুলো ধরা যায় সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। আর যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো হচ্ছে সফটওয়্যার। এই যে কয়েকটা সফটওয়্যার আমি দেখাচ্ছি তোমাকে। ওকে, কোড লেখার পর আমরা কি করি, বিভিন্ন ধরনের সফটওয়্যার বিল্ড করতে পারি। ৩ নম্বর হচ্ছে কানেক্টিভিটি, ইন্টারনেট সংযোগতা বা কানেক্টিভিটি। এটাকে বলা হয় বিশ্বকর্মের মেরুদণ্ড। এটা একটু মাথায় রাখবে, এমসিকিউ প্রায় সময় আসে। এরপর হচ্ছে ডেটা, এরপর হচ্ছে মানুষের সক্ষমতা। তাহলে টোটাল ৫টি হচ্ছে আমাদের আহ, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। ১ নম্বরে হচ্ছে হার্ডওয়্যার, ২ নম্বরে সফটওয়্যার, ৩ নম্বরে কানেক্টিভিটি, ৪ নম্বরে ডেটা, ৫ নম্বরে মানুষের সক্ষমতা। হার্ডওয়্যার বলতে আমরা যেগুলোকে বুঝি কম্পিউটার, মোবাইল ফোন এগুলো। সফটওয়্যার বলতে আমরা যেগুলো বুঝি ছবি আকারে তোমাকে এখানে দেখানো হয়েছে। ৩ নম্বর হচ্ছে কানেক্টিভিটি। কানেক্টিভিটি হচ্ছে কি, তোমার আম, এটাকে আমরা বলি বিশ্বগ্রাম প্রতিষ্ঠান মেরুদণ্ড। কেমন, একটু মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ডেটা, তোমার ডেটা না থাকলে তুমি কি ধরনের কিভাবে তুমি নিউজটা পাঠাবে, তোমার নিউজটাও কিন্তু একটা ডেটা। ওকে, মানুষের জ্ঞান বা সক্ষমতা, অর্থাৎ যিনি উম, বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করবেন ওনাকে অবশ্যই কি হতে হবে, অপারেট করতে জানতে হবে। আদারওয়াইজ সে কি করতে পারবে না, সে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারবে না। ওকে, তাহলে বিশ্বকর্মা প্রতিষ্ঠার উপাদান হলো টোটাল ৫টি, হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা, মানুষের সক্ষমতা। জাস্ট এভাবে মনে রাখতে পারলে হবে, এরপর একটু একটু করে লিখতে পারলেই যথেষ্ট। ঠিক আছে, এবার আসে বিশ্বকর্মা ধারণের সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ। ১ নম্বরে যোগাযোগ, যদি তত বেশি দরকার নেই, আমি তবে একটু একটু করে দেখাচ্ছি। ২ নম্বরে কর্মসংস্থান, ৩ নম্বর হচ্ছে শিক্ষা, ৪ নম্বর হচ্ছে তোমার চিকিৎসা, ৫ নম্বর হচ্ছে তোমার গবেষণা, ৬ নম্বর হচ্ছে অফিস, ৭ নম্বর হচ্ছে বাসস্থান, তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য, তারপর হচ্ছে সংবাদ, তারপর হচ্ছে বিনোদন ও সামাজিক যোগাযোগ, তারপর হচ্ছে সাংস্কৃতিক বিনিময়, তারপর হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান। সেগুলো আমি আরো একবার একসাথে করে দেখাচ্ছি। ওকে, এবার আসো তাহলে পরবর্তী কাজে যাচ্ছি আমরা। তাহলে এখানে কোশ্চেন যা যা হতে পারে সেগুলো একটু দেখাচ্ছি। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করে নিজের মতো করে লিখবা। কেমন, সুবিধা অসুবিধাগুলো কয়েকটা লিখতে পারলে হবে। ওকে, এবার আসো তাহলে ভার্চুয়াল রিয়েলিটি বা আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝি সেটা একটু জানবো। ভার্চুয়াল রিয়েলিটি বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে ত্রিমাত্রিক ইন্দ্রিয় ব্যবহার করে তুমি কি করবা, অবাস্তবকে বাস্তবে অনুভব করবা, সেটাকে কি বলবো আমরা, ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবী বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এটা এই লাইনটা এমসিকিউতে আসে, সেই জন্য আসলে এই লাইনটা এখানে দেওয়া। ভার্চুয়াল রিয়েলিটিতে মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তোমাকে একটা এমসিকিউতে জিজ্ঞেস করে যে সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত নিচের কোনটি, জাস্ট এমসিকিউতে থাকবে, তুমি জাস্ট ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে দিবা। অথবা ভার্চুয়াল রিয়েলিটি কিসের উপর প্রতিষ্ঠিত, তোমাকে বেছে ওখান থেকে নিতে হবে সিমুলেশন তত্ত্ব। কেমন, তাহলে ফর্মালি যদি ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা দিতে চাও তাহলে তুমি কি দিবা, আহ, বাস্তব নয় কিন্তু অবাস্তবকে কি করে বাস্তবে আহ উদ্রেককারী বা কল্পনাকে বাস্তব কি করে অনুভব করা। মেইন কথা হচ্ছে এটা, মেইন কথা হচ্ছে তাহলে কি, অবাস্তবকে বাস্তবে অনুভব করাই হলো ভার্চুয়াল রিয়েলিটি। অবাস্তবকে বাস্তবে অনুভব করাই হলো কি, ভার্চুয়াল রিয়েলিটি। কেমন, জাস্ট তুমি তোমার মতো করে লিখবা। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। জাস্ট এটুকু লিখতে পারলেও চলবে। কেমন, ওকে, ভার্চুয়াল রিয়েলিটির কিছু সুবিধা অসুবিধা আমাদের আছে, সেগুলো আমরা একটু দেখব। আর ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ব্যবহৃত হয় সেগুলো আমরা একটু দেখব। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব দেখো, শিশু শিক্ষায় ব্যবহৃত হয়, ডাক্তারদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়, কার ড্রাইভিং প্রশিক্ষণে ব্যবহৃত হয়, বিমান চালন প্রশিক্ষণে ব্যবহৃত হয়। এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর হচ্ছে সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণে ব্যবহৃত হয়, হচ্ছে ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হয়, মহাশূন্য অভিযানে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে তোমার আর লাগবে না, জাস্ট কয়েকটা লিখতে পারলে হবে এবং একটু একটু করে বর্ণনা দিতে পারলে হবে। এবং আসো এবার এটা নেতিবাচক কিছু প্রভাব রয়েছে।
সেই নেতিবাচক প্রভাবগুলো আমরা একটু দেখব যে কি কি হতে পারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কেমন? আর মনুষ্যত্বহীনতা অনুভব করে, এরকম আরো কয়েকটা যদি তুমি লিখতে পারো তো ভালোই। ওকে, এখন তোমার কাছে হতে পারে ভার্চুয়াল রিয়েলিটি কি, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, এরপর হচ্ছে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব, কেমন? জাস্ট কয়েকটা লিখতে পারলে চলবে। এবার আসো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে জাস্ট মানুষ যা চিন্তা করে তা কম্পিউটারের মাধ্যমে রূপদান করাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। হয়তো অনেকে তোমরা, আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, তোমরা হয়তো অনেকেই কম্পিউটারের সাথে দাবা খেলেছো। এই যে তুমি যে কম্পিউটারের সাথে দাবা খেলছো, কম্পিউটারে কিন্তু তোমাকে কি দিচ্ছে, ওদিক থেকে একটা চাল দিচ্ছে। কিভাবে দিচ্ছে? কম্পিউটারকে জাস্ট একটা কি দেওয়া হয়েছে, মস্তিষ্ক দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে সে তোমার সাথে দাবা খেলতে পারে। অর্থাৎ প্রোগ্রামেবল মস্তিষ্ক যেটাকে আমরা বলি, সেটি হচ্ছে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ মানুষ যা চিন্তা করে তা কম্পিউটারের মাধ্যমে রূপদান করা, কেমন? তাহলে মানুষ যা চিন্তা করে তা কম্পিউটারের মাধ্যমে রূপদান করাকে কি বলা হয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, কেমন? তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আহ, নিয়ে আমরা এখন পড়াশোনা করব। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যদি কি তোমাকে জিজ্ঞেস করি, তুমি জাস্ট কি বলবা? কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। তাহলে আমি শুরুতে বলছিলাম একটু ফর্মালি অ্যান্সারটা দেব, সেটা হচ্ছে কি, আম, কৃত্রিম বুদ্ধিমত্তা কি যদি তোমাকে বলা হয়, তুমি কি বলবা? যে মানুষ যা চিন্তা করে তা কম্পিউটারের মাধ্যমে রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে, কেমন? ওকে, এবার আসো কৃত্রিম বুদ্ধিমত্তা। 1956 সালে যুক্তরাষ্ট্রের MIT এর জন ম্যাককার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন। এমসিকিউ তে আসতে পারে। বুদ্ধি আচরণের স্বাভাবিক গুণ, চিন্তা ও কারণ, তত বেশি দরকার নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রসমূহ, বুদ্ধিভিত্তিক বিজ্ঞানে, এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, তারপর হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগরিদম, ইন্টেলিজেন্স এজেন্ট। এগুলো জাস্ট ক্ষেত্র, কোথায় কোথায় তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার আহ, আম, এগুলো নিয়ে তুমি কি করতে পারো, গবেষণা করতে পারো, এটা বলা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্র আরো আছে রোবোটিক্স। রোবোটিক্স নিয়ে যদি তুমি গবেষণা করতে যাও, তাহলে ভিজুয়াল পারসেপশন, ট্যাক্টিলিটি, ওকে, ডেক্সটারিটি, এগুলো তুমি নিয়ে গবেষণা করতে পারো। ন্যাচারালি ইন্টারফেসে আছে এগুলা। জাস্ট একটু জিনিসটা কি লাভ বললে একটু বলার চেষ্টা করছি। জাস্ট তোমার এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, জাস্ট এইটুকু জানলে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কি, তাহলে তোমার মানুষ যা চিন্তা করে তা কম্পিউটার মাধ্যমে কি করা, রূপদান করা, কেমন? এগুলো জাস্ট সবকিছু একটু করে একটু একটু করে দেখার চেষ্টা করা হচ্ছে। এবার আসো রোবটিক্স। খুবই চমৎকার একটি বিষয় হচ্ছে রোবটিক্স। একটা রোবটের বিভিন্ন অংশ নিয়ে যারা গবেষণা করে সেটা হচ্ছে আসলে রোবটিক্স। তাহলে রোবট যে সাবজেক্টের উপর যে সাবজেক্ট রোবট নিয়ে গবেষণা করে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। ওকে, তাহলে ইলেকট্রনিক্স এর যে শাখায় একটি রোবটের বিভিন্ন অংশ নিয়ে গবেষণা করা হয় তাকে রোবটিক্স বলে। তাহলে রোবটিক্স কি, জাস্ট এইটুকু যদি তুমি জানতে চাও, এখানে যে লেখাগুলো আছে সেগুলো পড়লে পড়তে পারো, অসুবিধা নেই। আমি জাস্ট ফর্মালি অ্যান্সারটা বলছি। ইলেকট্রনিক্স এর যে শাখায় একটি রোবটের বিভিন্ন অংশ নিয়ে গবেষণা করা হয় তাকে রোবটিক্স বলে। তাহলে তুমি জাস্ট কি বলবা? রোবটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেখানে যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। পাশাপাশি একটি রোবটের নিয়ন্ত্রণ, সেন্সরি ফিডব্যাক এবং তথ্য প্রক্রিয়ার জন্য কম্পিউটার সিস্টেমগুলোর জন্য কাজ করে। এইসব প্রযুক্তি অটোমেটেড মেশিনগুলোর সাথে কাজ করে, যা বিপজ্জনক পরিবেশ বা উৎপাদন প্রক্রিয়াসমূহে মানুষের স্থান দখল করে কিংবা মানুষের উপস্থিতি, আচরণ ইত্যাদির সাথে মিল থাকে। জাস্ট এত কথা না বলে তুমি কি বলবা? তত কথা না বলে তুমি জাস্ট ফর্মালি আনসারটা দিব হচ্ছে রোবটিক্স কি। এটার আনসারটা হচ্ছে এরকম: ইলেকট্রনিক্স এর যে শাখায় একটি রোবটের বিভিন্ন অংশ নিয়ে গবেষণা করা হয় তাকে রোবটিক্স বলে। জাস্ট এইটুকু। একটা রোবটের কয়টি অংশ? পরবর্তী চলো আমরা রোবটের বিভিন্ন অংশ নিয়ে পড়াশোনা করবো এবার।
একটা রোবটের বিভিন্ন অংশ। তাহলে আমরা একটি রোবটের ১ নাম্বার আমরা অংশটা বলবো সেটা হচ্ছে বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম। অর্থাৎ একটি রোবটের প্রথমে দিতে হবে একটি প্রোগ্রাম সমৃদ্ধ আ প্রথমে দিতে হবে তোমার পাওয়ার সিস্টেম, তারপর হচ্ছে প্রোগ্রাম সমৃদ্ধ মস্তিষ্ক, তারপর হবে আম অকচুয়েটর, তারপর হচ্ছে সেন্সর, তারপর হচ্ছে ম্যানিপুলেশন বা পরিবর্তন। আমি একটা, একটা করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে পাওয়ার সিস্টেম থাকতে হবে রোবটের। আদারওয়াইজ রোবটই কাজ করবে না। ২ নম্বরে হচ্ছে প্রোগ্রাম সমৃদ্ধ মস্তিষ্ক। মস্তিষ্ক না থাকলে তাহলে কি হবে না? সে বুঝতে পারবে না কিভাবে কাজ করতে হবে। তাহলে প্রোগ্রামকৃত মস্তিষ্ক। তাহলে ১ নম্বরে কি ছিল? ১ নম্বরে ছিল হচ্ছে পাওয়ার সিস্টেম। ২ নম্বর হচ্ছে কি? প্রোগ্রামকৃত মস্তিষ্ক। ওকে? ৩ নম্বরে হচ্ছে তাহলে সেন্সিং বা অনুভূতি। তাহলে অনুভূতি থাকতে হবে, অর্থাৎ সে যখন যাচ্ছে, যাচ্ছে সামনে একটা দেওয়াল পড়লে সে কি করলো? সে বুঝতে পারলো যে তার সামনে একটা দেওয়াল রয়েছে অথবা তার সামনে কোনো একটা মানুষ রয়েছে। ওকে? এরপর হচ্ছে ম্যানিপুলেশন বা পরিবর্তন করা। ওকে? তার আগে রয়েছে অকচুয়েটর। আমরা আরো একটু দেখব। আমি শুরু শেষের দিকে গিয়ে সবগুলো এলাবোরেটলি আরো একটু বলব। তাহলে আসো এবার অকচুয়েটরটা একটু দেখাচ্ছি। অকচুয়েটর হচ্ছে রোবটের আ হাত এবং পায়ে অনেকগুলো মোটর ইউজ করা হয়। সেই মোটরগুলোকে বলা হয় অকচুয়েটর। তাহলে এই যে অকচুয়েটর, কেমন? তাহলে টোটাল আ আমরা ৫ টি অংশ দেখেছি একটি রোবটের। ১ নাম্বার হচ্ছে তোমার বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম। ওকে? ১ নাম্বার হচ্ছে পাওয়ার সিস্টেম, ২ নাম্বারে হচ্ছে তোমার প্রোগ্রামকৃত মস্তিষ্ক, ৩ নাম্বারে হচ্ছে তোমার অকচুয়েটরটা দিবা। ৩ নাম্বারে হচ্ছে অকচুয়েটর, ৪ নাম্বার হচ্ছে তোমার অনুভূতি, ৫ নাম্বার হচ্ছে তোমার ম্যানিপুলেশন বা পরিবর্তন। মানে হচ্ছে মনে করো তার সামনে একটি দেওয়াল পড়লো, সে কি করলো? অন্যদিকে ঘুরে গেল। কেমন? অথবা সে তার হাত পা গুলো কি করতে পারে? নাড়াতে পারে। এটাও হচ্ছে একটা ম্যানিপুলেশন বা পরিবর্তন। কেমন? তাহলে একটি রোবটের কয়টি অংশ? ৫ টি অংশ। আমি আরো একবার ক্লিয়ার করছি। ১ নাম্বার হচ্ছে তোমার কি? ১ নাম্বারে হচ্ছে প্রোগ্রামকৃত ১ নাম্বার হচ্ছে পাওয়ার সিস্টেম। ২ নম্বরে হচ্ছে প্রোগ্রামকৃত মস্তিষ্ক, ৩ নম্বরে হচ্ছে অকচুয়েটর, ৪ নম্বরে হচ্ছে সেন্সর বা অনুভূতি, ৫ নম্বর হচ্ছে ম্যানিপুলেশন বা পরিবর্তন। এবার আসো রোবোটিক্স এর ব্যবহার। একটু আগে যে অংশগুলো আমি বলেছি সে অংশগুলো একটু, একটু করে তুমি বর্ণনা দিবা। সেটা হচ্ছে আ অনুভূতি বলতে আমরা কি বুঝি? তারপর হচ্ছে প্রোগ্রামকৃত মস্তিষ্ক বলতে কি বুঝি? একটু, একটু করে এক লাইন, এক লাইন লিখতে পারলে হবে। রোবোটিক্স এর ব্যবহার। কোথায়, কোথায় রোবোটিক্স ব্যবহার করা হচ্ছে? সেগুলো আমরা একটু দেখব। বিপজ্জনক কাজে, ভারী শিল্প কারখানায়, তারপর হচ্ছে মেইল ডেলিভারি কাজে, পুঙ্খানুপুঙ্খের উপর পরীক্ষার কাজে, ওকে? তারপর হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে, তারপর হচ্ছে তোমার পুলিশের সাহায্যকারী হিসেবে, ওকে? তারপর নিরাপত্তা কাজে, সামরিক ক্ষেত্রে, ঘরোয়া কাজে, চিকিৎসায়, মহাকাশ গবেষণায়, ওকে? মোটামুটি এগুলোই রোবট কি করে? রোবট ইউজ করে তুমি করতে পারো। কেমন? তাহলে রোবোটিক্স নিয়ে মোটামুটি পড়াশোনা আমাদের হয়ে গেছে। রোবোটিক্স হচ্ছে কি তাহলে? রোবোটিক্স এখান থেকে যে কোয়েশ্চেন গুলো তোমার দরকার সেগুলো হচ্ছে রোবোটিক্স। ওকে, রোবোটিক্স কি? ওকে, তাহলে রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে ইলেকট্রনিক্স যে শাখায় একটি রোবটের বিভিন্ন অংশ নিয়ে গবেষণা করা হয় তাকে রোবোটিক্স বলে। রোবোটিক্স এর কয়টি অংশ? ৫ টি অংশ। একটি রোবটের কয়টি অংশ? ৫ টি অংশ। ওকে, সে ৫ টি অংশ একটু ইলাবোরেটলি লিখবা কেমন? এবার আসো ক্রায়োসার্জারি। খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস ক্রায়োসার্জারি। অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত টিস্যুগুলো ধ্বংস করাই হলো ক্রায়োসার্জারি। মেইন কথা হচ্ছে এটা। -41°C তাপমাত্রা প্রয়োগ করে আমরা কি করব? ক্রায়োসার্জারিটা করতে পারবো। তাহলে ক্রায়োসার্জারি কি? অত্যন্ত বরফ, একদম বরফের মতো ঠান্ডা একটা তাপ তুমি কি করবা? শীতল একটি তাপমাত্রা প্রয়োগ করবা। প্রয়োগ করে তুমি কি করবা? রোগাক্রান্ত টিস্যুগুলো ধ্বংস করবা। এটাকে বলা হচ্ছে ক্রায়োসার্জারি। তাহলে কোয়েশ্চেন হতে পারে ক্রায়োসার্জারি কি? তুমি কি বলবা? ক্রায়োসার্জারি হলো অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত টিস্যুগুলো ধ্বংস করাকেই ক্রায়োসার্জারি বলে। কেমন? আবার বলছি, অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত টিস্যুগুলোকে ধ্বংস করাকে ক্রায়োসার্জারি বলে। কেমন? জাস্ট -41°C তাপমাত্রা প্রয়োগ করে কি করা হয়? ক্রায়োসার্জারি করা হয়। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলিকে ধ্বংস করা যায়। গ্রিক শব্দ ক্রায়ো বরফের মতো ঠান্ডা যেটাকে বলা হয় এবং সার্জারি হাতের কাজ শব্দ দুটি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে। ওকে, গ্রিক শব্দ এটি একটু মাথায় রাখবা ক্রায়ো।
এটার কাহিনীটা আছে, কাহিনীটা একটু পড়লে পড়তে পারবো, অসুবিধা নেই, আমি দিয়ে দিয়েছি। এবার আসো ক্রায়োসার্জারি কোথায় কোথায় ব্যবহৃত হয় আমরা একটু দেখবো। ওয়ার্ড, মোল, স্কিন টেক, সোলার কোয়ার্টাস, ক্যারাটাস, মরটোনাস, নিউরোমা এবং ছোটখাটো চর্ম ক্যান্সার সময়ের জন্য ক্রায়োসার্জিক্যাল চিকিৎসা দেওয়া হচ্ছে। কেমন? কোথায় কোথায় ক্রায়োসার্জারি ইউজ করা হচ্ছে আমি একটু দেখাচ্ছি তোমাকে বিষয়টা। এবার আসো ক্রায়োপ্রব। ক্রায়োপ্রব হচ্ছে ক্রায়োসার্জারি করতে হলে তোমার প্রথমে রোগাক্রান্ত কোথায় হয়েছে সেটা জানতে হবে। তাহলে ক্রায়োপ্রবের সাহায্যে তুমি সেই ক্ষতস্থানটা জানবা কোথায় আসলে ঝামেলাটা হয়েছে। তাহলে ক্রায়োপ্রব কি? ক্রায়োপ্রব হলো মাইক্রো ক্যামেরা যুক্ত নল যা ক্ষতস্থান শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। খুবই ছোট একটা ক্যামেরার মতো একটা নল, যেটা কি করবে তুমি, যেটা ইউজ করে তুমি তোমার রোগাক্রান্ত জিনিসটা বের করে নিয়ে আসতে পারবে। তাহলে ক্রায়োপ্রব কি? ক্রায়োপ্রব হলো মাইক্রো ক্যামেরা যুক্ত নল যা ক্ষতস্থান শনাক্ত করার জন্য কি করা হয়, ব্যবহৃত হয়। ওকে। এবার আসে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে কোনো একজন মানুষকে দেহের গঠনগত ও আচরণগত দিক থেকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করাকে বায়োমেট্রিক্স বলে। তাহলে বায়োমেট্রিক্স কাকে বলে? কোনো একটি মানুষকে দেহের গঠনগত ও আচরণগত দিক থেকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করাকে বায়োমেট্রিক্স বলে। তাহলে দেহের গঠনগত দিক থেকে বায়োমেট্রিক্স ৫ প্রকার, যেমন ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ফেস রিকগনিশন, রেটিনা স্ক্যান, ডিএনএ। এরপর হচ্ছে আচরণগত দিক থেকে বায়োমেট্রিক্স ৩ প্রকার, যেমন সিগনেচার ভেরিফিকেশন, এরপর হচ্ছে কণ্ঠস্বর, এরপর হচ্ছে টাইপিং কি স্ট্রোক। টোটাল ৩টা। আহ, সর্বমোট হলো তোমার ৮টা, ৫টা এবং ৩টা। তাহলে আমি একটু একটু করে বর্ণনা দিয়ে দেবো, তুমি নিজেও করে ফেলতে পারবে। ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ফেস রিকগনিশন, রেটিনা স্ক্যান, ডিএনএ। দেহের গঠনগত দিক থেকে। তাহলে বায়োমেটিক্স কাকে বলে? বায়োমেটিক্স হলো তাহলে কোন একটি মানুষকে দেহের গঠনগত ও আচরণগত দিক থেকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করাকে বায়োমেটিক্স বলে। কেমন? আমরা তাহলে এই সংজ্ঞাটা না দিয়ে আমরা জাস্ট ফর্মাল আনসারটা দেব, সেটা হচ্ছে বায়োমেটিক্স হলো একজন মানুষকে দেহের গঠনগত ও আচরণগত দিক থেকে কি করা, অদ্বিতীয়ভাবে শনাক্ত করা। আমি এখানে একটু ইলাবোরেটলি দিয়েছি, তুমি ইলাবোরেটলি পড়তে পারো, না পড়লেও কোনো অসুবিধা নেই, জাস্ট একটু একটু করে লিখতে পারলেও চলবে। জাস্ট একটু একটু করে দেখাচ্ছি তোমাকে জিনিসটা, আমি পরবর্তী ফর্মালে আবার বলবো। ওকে। তাহলে বায়োমেট্রিক্স কি যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি কি বলবা? কোনো একটি মানুষকে দেহের গঠনগত ও আচরণগত দিক থেকেও দ্বিতীয়ভাবে শনাক্ত করাকে বায়োমেট্রিক্স বলে। বায়োমেট্রিক্স টোটাল ৫ প্রকার। আম বায়োমেট্রিক্স দেহের গঠনগত দিক থেকে ৫ প্রকার, আচরণগত দিক থেকে ৩ প্রকার। একটু একটু করে বর্ণনা দিবা। প্রথমে হতে পারে তোমার আম ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট কি করা হয়? ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তোমরা অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারবে। এরপর হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, এটার সাহায্যেও কি করতে পারবে? তোমাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারবে। এরপর হচ্ছে ফেস রিকগনিশন, এটার সাহায্যে তোমাকে কি করতে পারবে? অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারবে। এরপর হচ্ছে রেটিনা স্ক্যান, এটার সাহায্যে তোমাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারবে। এরপর হচ্ছে ডিএনএ, ডিএনএ সাহায্য কি করতে পারবে? অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারবে। একটু একটু করে বর্ণনা তুমি তোমার মতো করে দিয়ে দিবা, কেমন? এবার আসো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে দেখো, জীববিজ্ঞানের সমস্যাগুলো সমাধান করার জন্য তথ্য প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। জাস্ট তুমি কোনো কিছু না পারলে সেটাই লিখে দিবা। জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। জাস্ট এইটুকু মনে রাখতে পারলেও চলবে। কোথায় কোথায় তোমার বায়ো ইনফরমেটিক্স এর গবেষণাধীন এরিয়া, সিকোয়েন্স অ্যানালাইসিস, যা যা আছে, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার যদিও তত বেশি দরকার নেই।
তত বেশি দরকার নেই, জাস্ট একটু একটু করে দেখাচ্ছি আমি বিষয়টা। এবার আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন জিনিসটা কি আমরা একটু দেখব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন উদ্ভিদের জিনোমগুলোকে কি করা, মডিফাই করে ফেলা, কেমন? উদ্ভিদের জিনোমগুলোকে মডিফাই করে ফেলাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে মোটামুটি পড়াশোনা তোমার এখান থেকে করতে পারবে। জাস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এত বেশি পড়াশোনা এখানে দরকার নেই আসলে। জাস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি সেটা জানতে পারলেই চলবে। উদ্ভিদের জিনোমগুলোকে কি করে, জাস্ট মডিফাই করে ফেলা, কেমন? তাহলে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফর্মাল আনসারটা এভাবে দিব: কোনো একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর করাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। আমি আবার বলছি, কোনো একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর করাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এবার আসুন ন্যানো টেকনোলজি কি। ন্যানো টেকনোলজি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ন্যানো প্রযুক্তি যেটাকে আমরা বলি। তাহলে ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস, জাস্ট ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর করে ফেলাই হলো আসলে ন্যানো প্রযুক্তি। তাহলে ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি হলো তোমার জিনিসটাকে কি করে ফেলা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করে ফেলা। তাহলে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইসই হলো কি ন্যানো প্রযুক্তি, কেমন? ন্যানো শব্দটি গ্রিক নেনুস থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে রাও বা বামন বা জাদুকরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণী। ১ মিটারের ১০০ কোটি ভাগের ১ ভাগ হলো ১ ন্যানোমিটার। তুমি জাস্ট ১ ন্যানোমিটার সমান কত বলবো? 10 টু দি পাওয়ার -9 বলবা, কেমন? তাহলে ন্যানো প্রযুক্তি কাকে বলে সেটি তুমি কিভাবে বলবা? ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস। এরপর হচ্ছে কি ১ ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9। এটা মাথায় রাখতে পারলে চলবে। কোথায় কোথায় ন্যানো প্রযুক্তি ব্যবহার হচ্ছে দেখো। ন্যানো রোবট, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, এরপর হচ্ছে জ্বালানি, এরপর হচ্ছে প্যাকেজিং ওষুধ, এরপর হচ্ছে খেলাধুলার সামগ্রী, হচ্ছে বাতাস পরিশোধন, মহাকাশ অভিযান, বস্ত্রশিল্প, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ, টিউটোনিয়াম ডাইঅক্সাইড তৈরি। ওকে, এবার আসো তাহলে পরবর্তী কাজে যাচ্ছি আমরা। তথ্য প্রযুক্তির সুফল কুফল তুমি নিজে দিয়ে দিবা, আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, অসুবিধা নেই, দরকার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমতে আসলে তত বেশি কোয়েশ্চেন নেই, যা যেটুকু কোয়েশ্চেন আছে তুমি জাস্ট করবা। বিশেষ করে বায়োমেট্রিক সম্পর্কে একটু আলোচনা, ক্রাই সার্জারি, ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা যা যা আছে সেগুলো একটু পড়বা। আর মোটামুটি আর তেমন পড়াশোনা নেই, এটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।